নমস্কার, জয় হিন্দ সবাইকে। আমি রাজু দাস তোমাদের সবাইকে জ্ঞাননেত্র একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিওটি এই চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে। চাকরির পরীক্ষায় যারা বসো বা যারা বসতে চাও, এই চাকরি পরীক্ষা বসতে গেলে প্রত্যেকটা বিষয়কে কেমন গুরুত্ব দিয়ে চলতে হয় তোমরা সবাই খুব ভালো করেই জানো। তার মধ্যেও একটি বিষয় হচ্ছে অঙ্ক, যাকে কতটা প্রাধান্যতা দিতে হয় সেটা যারা চাকরি পেয়েছে তারা খুব ভালো করে জানে, এবং যারা আমরা চাকরি প্রিপারেশন নিচ্ছি সবাই খুব ভালো করেই বুঝতে পারি যে অঙ্কের ওয়েটেজটা একটা চাকরির পরীক্ষায় কতটা রয়েছে। আর যে সমস্ত দাদাদিদিরা চাকরি পেয়েছে তারা এই অঙ্ক বিষয়ে কতটা দক্ষ সেটা তাদের কাছে গেলে পরে আমরা যথেষ্ট বুঝতে পারি। তো আমরাও যদি চেষ্টা করি রোজ অল্প অল্প করে এই অঙ্কের বিষয়টাকে, একটা শক্ত কঠিন বিষয় মনে হলেও সেটাকে কিন্তু আমরা শিখতে পারি। তো আজকে যে অধ্যায়টা আমরা শিখতে যাব সেটা হচ্ছে অঙ্কের লাভ ও ক্ষতি, যেটাকে ইংরেজিতে আমরা প্রফিট অ্যান্ড লস বলে চিনি। এই প্রফিট ও লস বা লাভ ও ক্ষতি, এই অধ্যায়টা শিখতে গেলে পরে তার কিছু বেস রয়েছে, তার কিছু কি পয়েন্টস রয়েছে যার উপরে বেস করে এই অধ্যায়টা আমরা শিখতে পারবো। এই লাভ এবং ক্ষতি, এই বিষয়গুলো না আমাদের দৈনন্দিন জীবনে সবসময় ঘটে থাকে। কিছু কিনি, কিছু বিক্রয় করি, সেটাই আমরা অঙ্কের ভাষায় আজকে আমরা চিনব। চলো ক্লাসটাকে শুরু করা যাক। তাহলে লাভ ও ক্ষতি, এইখানটাই লাভ বা ক্ষতি হলে পরে তার আগে দুটো বিষয় থাকে, সেটা কি? একটা হচ্ছে ক্রয় মূল্য, তাই না? একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্যকে আমরা সাধারণভাবে চিনি কেনা দাম হিসেবে, বা যেটাকে ইংরেজিতে বলা হয় কস্ট প্রাইস। এই কস্ট প্রাইস কাকে বলে? যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয় বা কেনা হয়। আমি একটা জিনিস কিনতে গেলে পরে, আমরা যদি একটা জিনিস কিনতে যাই, সেখানটায় কিছু দাম দিয়ে সেই জিনিসটাকে কিনতে হয়। যেই মূল্য বা যেই দাম দিয়ে সেই জিনিসটাকে আমরা কিনে থাকি সেটাকে কেনা দাম বা ক্রয় মূল্য বলে আমরা চিনে থাকি। যদি আমি দোকানে যাই এবং একটা পেন কিনি, সেই পেনটা বাবদ যদি দোকানদারকে আমাকে 10 টাকা দিতে হয়, তাহলে সেটাকে আমরা ক্রয় মূল্য হিসেবে চিনব। এবার বিক্রয় মূল্য কোনটা? দেখা গেল এই পেনটাকে আমরা 10 টাকায় কিনে 10 টাকায় কিনলাম, তাই তো, এবং 15 টাকায় বিক্রি করলাম। ঠিক আছে, একটা পেনকে আমরা 10 টাকায় কিনলাম, এর সিপি 10 টাকা, এবং 15 টাকায় সেটাকে বিক্রি করলাম, যেটাকে আমরা ইংরেজিতে চিনে থাকি সেলিং প্রাইস হিসেবে বা বিক্রয় মূল্য হিসেবে, যেই দামে আমরা কোনো কিছু বিক্রি করি। তো 10 টাকায় কিনে যদি 15 টাকায় বিক্রি করি, এই 15 টাকাটা যেই দামটাতে আমরা কোনো জিনিস বিক্রি করেছি সেটাকে আমরা কী হিসেবে চিনব? বিক্রয় মূল্য হিসেবে চিনব। এবার কিছু জিনিস কিনতে গেলে পরে তারপরে সেটাকে বিক্রি করতে গেলে আমাদের কিছু লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, আবার লাভ বা ক্ষতি কোনোটাই নাও হতে পারে। তো কখন কখন লাভ হবে? লাভ সাধারণতভাবে আমরা খুব ভালোভাবেই চিনি বা জানি, যখন আমরা কোনো একটা জিনিস কম দামে কিনব এবং বেশি দামে বিক্রি করব। সহজভাবে সেটাকেই আমরা প্রফিট বলবো কিনা বলো, বা লাভ বলবো কিনা, তাই তো? তাহলে যখন আমাদের কি হবে, আমরা কম দামে কিনবো, তাই তো, আর বেশি দামে বিক্রি করব, তখন সেটাকে কি বলবে? লাভ বা প্রফিট বলবে ইংরেজিতে। যখন এসপি বা সেলিং প্রাইসটা বেশি হবে, কার থেকে বেশি হবে? সিপির থেকে বা কেনা দামের থেকে বেশি হবে। তাই আমি এখানে লিখেছি, দেখো, এটা হচ্ছে সুবির দাসের বই, বা যে কোনো কম্পিটিটিভ লেভেলের যে সমস্ত অঙ্কের বইগুলো রয়েছে, যেমন গগন প্রতাপ স্যারের বই বলো, পিনাকেলের বইগুলো বলো, রাকেশ যাদব স্যারের বই বলো, বা আদিত্য রঞ্জন স্যারের বই বলো, সমস্ত বইগুলোনে তুমি এই কনসেপ্টটা, এই সূত্রগুলো পেয়ে যাবে। তো এখানটা দেখো কি বলেছে, যে এসপি সিপির থেকে বড়, তাই তো, এই চিহ্নটার মাধ্যমে বোঝানো হয়েছে সেটা। তো সেই ক্ষেত্রে কী হবে? আমাদের লাভ হবে। আচ্ছা, ক্ষতি কখন হবে? যখন আমরা কোনো জিনিসকে বেশি দামে কিনবো, তাই তো, দেখো এখানটায় সিপিটা বড় কার থেকে? এসপির থেকে বড়, তাই তো, মানে কেনা দামটা বিক্রি মূল্যর থেকে বেশি, কেনা মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি। ফলে কি হয়েছে, আমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করে ফেলেছি। ধরে নাও এই পেনটাকে আমি 10 টাকায় কিনলাম, কিন্তু বিক্রি করতে হলো ওটা আমাকে 5 টাকায়। তাহলে পরে এখানটায় সিপি আমার বেশি হয়ে গেল, আর এসপি বা বিক্রয় মূল্যটা আমার কী হয়ে গেল? কম হয়ে গেল, তাই তো, যেখানটা কম হয়ে গেল। তাহলে পরে এখানে কী হবে? আমার 5 টাকা ক্ষতি হবে। আবার কখনো কখনো এরকমটাও হতে পারে
যে 10 টাকায় আমি একটা পেন কিনেছি আর সেটাকে 10 টাকায় বিক্রি করতে হলো, মানে আমার কেনা দাম সরি আর বিক্রি দাম দুটোই আমার সমান। সেক্ষেত্রে কী হবে, না আমার লাভ হবে, না লাভ হবে, না কি ক্ষতি হবে। আমি যেই দামে কিনেছি সেই দামেই সেই জিনিসটাকে বিক্রি করে ফেলেছি, ফলে কি হয়েছে, আমার কোনো প্রফিটও হয়নি, কোনো লসও হয়নি। এবার আরও কিছু কি পয়েন্টস রয়েছে সেগুলোকে আমরা দেখে নিই। এবার প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে হয় আমাদের এই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে, সেটা আমরা কীভাবে বের করব। আমরা জানি প্রফিট সমান সমান এসপি মাইনাস সিপি, মানে কেনা দাম থেকে বিক্রি দাম বাদ দিলে পরে আমাদের যেটা পড়ে থাকে সেটাকে বলে লাভ পার্সেন্টেজ, তাই তো। আচ্ছা, এটা যদি নেগেটিভে আসে তখন সেটাকে আমরা ক্ষতি বলি, তো এটাকে আমরা কী বলবো, প্রফিট বা লাভ। এবার লাভ বা ক্ষতি সব সময় কোন দামের উপরে হয়ে থাকে, বিক্রয় মূল্যের উপরে হয়ে থাকে নাকি কেনা মূল্যের উপরে হয়ে থাকে, এটাও আমরা সবাই জানি, প্রত্যেকেই প্রায়। তো সেটাও আমরা জানি এটা কার উপরে হয়ে থাকে, সিপির উপরে। তাই প্রফিট পার্সেন্টেজ যখন বের করতে হবে তখন আমরা সবসময় কী করব, প্রফিটটাকে উপরে রাখবো, প্রফিটের যে ভ্যালুটা সেটাকে আমরা উপরে রাখবো, আর নিচে আমরা হচ্ছে সিপি বা কেনা দামটাকে রাখবো, ঠিক আছে, কেনা দামটাকে রাখবো। তারপরে আমাদের সিপিতে কত টাকা প্রফিট হলো সেটা বেরিয়ে যাবে, আর পার্সেন্টেজ বের করার জন্য আমরা কী করবো, এই যে এখানে 100 দ্বারা গুণ করব। কি করব, 100 দিয়ে গুণ করব। ধরে নাও আমি একটু আগেই বললাম 10 টাকায় আমি একটা জিনিসকে কিনেছি, আমি একটা জিনিসকে 10 টাকায় কিনেছি আর 15 টাকায় কী করেছি, সেটাকে বিক্রি করেছি। তাহলে প্রফিট কত আমার, সরাসরি এখানটায় প্রফিট আমার 5 টাকা, তাই তো। প্রফিট হচ্ছে কত আমার, 5 টাকা, 5 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি আমাকে চাই যে এই কেনা বিক্রি করেই আমার সবমোট কত পার্সেন্টেজ প্রফিট হলো, তাহলে আমরা কী করব, প্রফিট আমার কত, প্রফিট আমার 5 টাকা। আর সেটা কিসের উপরে হয়েছে, সিপির উপরে হয়েছে, মানে উপরে লিখবো আমরা 5, এই যেখানে প্রফিটটাকে আমরা কী করেছি, উপরে লিখেছি। আর কেনা দাম আমার কত, কেনা দাম আমার এই যেই 10 টাকা, তাহলে এটাকে আমরা নিচে রাখবো 10 টাকা। আর আমরা পার্সেন্টেজ বের করার জন্য কী করবো, এই যে এখানে 100 দিয়ে গুণ করেছি, ঠিক একইভাবে আমরা এখানেও 100 দিয়ে গুণ করব। তাহলে পরে এই শূন্য কেটে গেল, থাকলো কত, 5 10 50, তাহলে 50% আমাদের কি হয়েছে, প্রফিট হয়েছে। বুঝতে পারলাম, পরিষ্কার, ঠিক আছে। আচ্ছা, এই প্রফিট পার্সেন্টেজ বা লাভ পার্সেন্টেজ এটাকে কখনো কখনো আমাদেরকে অনুপাতে চাই, যে যদি আমরা একটা জিনিসকে 50% লাভে বিক্রয় করে থাকি তাহলে পরে কেনা দাম বা সিপি ও এসপি এর অনুপাত কী হবে। সেই সমস্ত অঙ্কগুলো করতে যাওয়ার আগে আমাদের এই অনুপাতের বিষয়টা ভালো করে জেনে নিতে হবে। আমরা সবসময় মনে রাখব যে কোনো জিনিস যখন কিনবো সেটা 100%-এ কিনবো। কত পার্সেন্টে কিনবো, 100%-এ কিনবো। আচ্ছা, এটাও আমরা জানি যে যখন পার্সেন্টেজ সম্পূর্ণই হয় 100-এ, মানে আমি যদি বলি 100-এ 100 পেয়েছে, 100-এ 100 হচ্ছে পার্সেন্ট প্রফিট হয়েছে, তার মানে কি যত টাকা দাম তত টাকাই প্রফিট হয়েছে, মানে যত টাকায় কিনেছি তত টাকাই প্রফিট হয়েছে। 100-এ 100 পেয়েছে মানে 100% নাম্বার পেয়েছে, তার মানে এটা কি, যত পার্সেন্টেজের পরীক্ষা হয়েছে যদি 100-তে পরীক্ষা হয়ে থাকে তাহলে সে 100ই পেয়েছে, তাই কি না বলো। তাহলে পরে সিপিটা সবসময় আমরা কত পার্সেন্টের ভ্যালু ধরে চলবো, সবসময় 100%-এর ভ্যালু ধরে চলবো। এবার এখানে কি বলেছে, যদি আমাকে এই প্রশ্নটা বলতো যে তাহলে পরে এখানে যদি বলতো যে এই এই ক্রয় বিক্রয়টা করে আমরা যে এই 10 টাকায় কিনে 15 টাকায় জিনিসটাকে বিক্রি করলাম, তাহলে পরে আমাদের কেনা দাম এবং বেচা দাম এর আনুপাতিক হার কি হবে। তাহলে কি করব, একদিকে লিখবো আমরা কত, 100, অনুপাত দিয়ে আরেকদিকে কত লিখবো, এই 50টা বেশি পেয়েছি আমরা, তাই তো, 5 টাকা বেশি লাভ করেছি, তাহলে 100 টাকার সাথে 5 টাকা জুড়ে দিলে পরে বিক্রি মূল্য কত আমাদের ছিল, 15 টাকা, মানে 100%। তো এখানে 50% আমরা লাভ করেছি, তো 100% আমাদের কেনা দাম ছিল আর 50% আমরা লাভ করেছি, তাহলে 100 + 50 আমরা কত টাকায় বিক্রি করেছি বা কত পার্সেন্টে বিক্রি করেছি, আমরা 150%-এ বিক্রি করেছি। তাহলে এর আনুপাতিক হারটা কী হবে আমরা সবাই জানি, তাই তো, কত, 50 2 100 আর 50 3 150। তাহলে পরে এই ক্রয় বিক্রয় করেই এইভাবে আমাদের সমস্ত কেনাবেচা করে
আনুপাতিক হার কত হলো? 2:3। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে একটু পেছনে করে দেখে নেবে। আশা করি তোমাদের সমস্ত কনফিউশনগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে, আমার নেক্সট স্লাইডে যাই তাহলে পরে। ঠিক আছে, এরপরে ঠিক একইভাবে যেভাবে আমরা প্রফিট ব্যাপারটাকে জানলাম, প্রফিট পার্সেন্টেজ ব্যাপারটাকে জানলাম, ঠিক একইভাবে এখানে আমরা ক্ষতি পার্সেন্টেজও বের করতে পারবো সরাসরিভাবে তাহলে পরে, তাই তো? তাহলে আমরা যেমন প্রফিটটা আমরা এই আগের স্লাইডে আমরা প্রফিটটাকে উপরে রেখেছিলাম এখানটাতে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে কী করব, এই ক্ষতিতে কী করব, আমরা এখানে লসটাকে উপরে রাখবো, লসটাকে উপরে রাখবো আর সিপিটাকে নিচে রাখবো। নিচে রেখে এর সাথে পার্সেন্টেজ বের করার জন্য আমাদের কী চেয়েছে এখানে, এখানে চেয়েছে আমাদের ক্ষতির পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ। তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করব। ঠিক ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক, তাই তো? একটু আগেই আমি বললাম একটা পেনকে আমি 10 টাকায় কী করেছিলাম, কিনেছিলাম। আমরা 10 টাকায় পেনটাকে কিনেছিলাম। যদি লস করে দিই আমি, ঠিক আছে, আমরা এটাকে সিপি, তাহলে সিপি কত? 10 টাকা। লস করব কিভাবে? কিছু টাকা কম বিক্রি করে দিই। ঠিক আছে, এসপি আমি করে দিই 5 টাকা। তাহলে 10 টাকায় কিনে আমি কত টাকায় বিক্রি করলাম? সরাসরি 5 টাকায় বিক্রি করলাম। তার মানে আমার এখানে টোটাল কেনা বেচাতেই কত টাকা লস হলো বলো? 5 টাকা লস হলো। কেন কি? আমি 10 টাকায় এটাকে কিনেছি, কস্ট প্রাইস আমার কত? 10 টাকা, এবং সেলিং প্রাইস আমি এটাকে বিক্রি করে ফেলেছি কততে? 5 টাকা লসে, মানে 5 টাকায় বিক্রি করে ফেলেছি। তাহলে এখানে লস পার্সেন্টেজ আমরা কী করে বের করব? লসের ভ্যালুটাকে আমরা উপরে রাখবো। কত টাকা লস করেছি বলো? 5 টাকা লস করেছি। কত টাকার উপরে লস করেছি? সিপিটা কত আমাদের? সেটা হচ্ছে 10 টাকা। তাহলে এটাকে আমরা নিচে রাখবো। আর পার্সেন্টেজ বের করার জন্য আমরা কী করবো? 100 দিয়ে সেটাকে গুণ করব। তাহলে পরেই এই শূন্য কেটে গেলে পরেও এখানেও আমরা 50% কী করলাম? লস করলাম, তাই তো? এখানে আমরা 50% লস করলাম। এইবার এই অঙ্কটাকে যদি বলতো যে আনুপাতিক হারে এর অনুপাত কী হবে, মানে এই সমস্ত কেনা বিক্রয় করে অঙ্কটাতে আমাদের অনুপাত কী হতো? যদি একটা দ্রব্যকে 50% লসে বিক্রি করা হয়, একটা দ্রব্যকে যদি 50% লসে বিক্রি করা হয়, তাহলে তার আনুপাতিক হার কী হবে? তাহলে আমরা সবসময় কি জানি, সিপির সাথে তুলনা করে সেটা বলা হয়। তাহলে সিপি আমার 100% আর 50% লস হয়েছে, তার মানে সিপি যদি আমার 100% হয়ে থাকে, তাহলে এসপি আমার কত বলো? 100%-এর মধ্যে 50% লস, তার মানে 50% আমার পড়ে আছে। তাহলে পরে এর সাথে তুলনা করলে কি দেখতে পাচ্ছি? 50 দুগুণ 200, তাই তো? তাহলে 2:1। তাহলে এই অঙ্কটাতে আমার 10 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে পরে তার আনুপাতিক হার কীভাবে বেরোবে? এইভাবে উত্তর কত আসবে? 2:1। আমরা এই অঙ্কগুলো একটু কঠিন মনে হলে পরেও আস্তে আস্তে যখন আমরা করতে করতে এগিয়ে যাব, আমরা দেখতে পাবো সমস্ত অল্প অল্প করে বুঝতে বুঝতে আমাদের মাথায় সব আসতে আছে। ঠিক আছে, এবং অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আমি তোমাদের বলছি, ক্লাসটা ধৈর্য ধরে দেখো। দেখো নেক্সট স্লাইডে কী আছে দেখো। তারপরে আমরা, আচ্ছা একটা কথা বলি, আমি এই পিপিটিতে যতগুলো অঙ্ক তুলেছি সমস্ত অঙ্কগুলো নিয়ে এর আগের কোনো না কোনো এক্সামে অনেকবার রিপিটেডের প্রশ্ন। ঠিক আছে, সেটা হতে পারে এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপি, পিএসসিরও অঙ্ক রয়েছে। আমি এসএসসির বই থেকেও তুলেছি, লেটেস্ট যেগুলো এসএসসির এক্সাম, সিজিএল এক্সাম হয়েছে সেখান থেকেও প্রশ্ন তোলা আছে। তারপরে রেলওয়ের এক্সাম, এনটিপিসিরও প্রচুর প্রশ্ন তোলা আছে, গ্রুপ ডির প্রশ্ন তোলা আছে। ঠিক আছে, সেগুলো তোমরা নেক্সট স্লাইডে যখন অঙ্কগুলো দেখতে পাবে সেখানে পরিষ্কার দেখতে পাবে। এই অঙ্কগুলো সার্চ করলে পরে তোমরা পেয়ে যাবে যে এই অঙ্কটা আরআরবিতে বা পিআরবিতে বা পিএসসিতে কতবার এসছে। ঠিক আছে, তাহলে পরে আস্তে আস্তে আমরা এগোতে থাকি। দেখো এখানে একটা আমি কি পয়েন্টস লিখেছি, সেটা কি? যে দুটি বস্তুর বিক্রয় মূল্য সমান, একটি বস্তু যদি 30% লাভে বিক্রয় করা হয় এবং অপরটি 20% লাভে বিক্রয় করা হলে তাদের মোট লাভ কত পার্সেন্ট হবে? তাহলে সেটাকে কি করে বের করব? দেখো, দুটি বস্তুর বিক্রয় মূল্য সমান বলেছে, কিন্তু একটাকে 30% লাভে এবং অপরটিকে 20% লাভে বিক্রি করেছে। আমরা জানি যে 30%কে যদি আমি ফ্র্যাকশনে ভাঙি, ভগ্নাংশতে ভাঙি, তাহলে কী পাবো? 3/10 পাবো। পাবো কি না বলো? তাহলে পরে আমি 10 টাকায় 3 টাকা লাভ, মানে 10 টাকায় কিনেছি, তো 3 টাকা লাভে আমি কি করেছি? 13 টাকায় সেটাকে বিক্রি করেছি, তবেই তো হবে 30% প্রফিট, তাই কি না? আমি যদি কোনো জিনিসকে 10 টাকায় কিনে থাকি আর 3 টাকা লাভ করি, তাই 10 টাকার দাম কেনা দাম আর 3 টাকা আমার লাভের দাম,
তাহলে পরে সব মোট হলো 13 টাকা। তাহলে 10 টাকায় কিনে সেটাকে আমি 13 টাকায় কী করেছি, বিক্রি করেছি। আরেকটা জিনিসকে কী করেছে, 20% লাভ করেছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/5। আচ্ছা 20% এই যে ফ্র্যাকশন ভ্যালু বলেছি আমরা কী করে এগুলো বের করবো, এগুলো আমরা প্রত্যেকেই জানি, তবুও যারা জানি না একটু দেখে নিই, শিখে নিই কীভাবে। 20 পার, আর এটাকে বলা হয় সেন্ট। তারপরে এটাকে যদি আমি কাটাকুটি করে ছোট করি, ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে কি পাবো, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, 2×5=10, তাহলে 1/5 পড়ে থাকলো কিনা বলো, 1/5 পড়ে থাকলো তো। তাহলে এই জন্য আমি এখানে লিখেছি 20% = 1/5। তাহলে এইখানেও কি আমরা নিচে সবসময় কাকে রাখি, সিপিকে রাখি বা কেনা দামটাকে রাখি। তাহলে এইখানে 20% প্রফিট করতে গেলে পরে এর ভগ্নাংশটাকে কীভাবে সাজাতে হবে, 5 টাকায় কিনেছি তো 1 টাকা আমার কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে 5 টাকায় কিনে যদি আমার 1 টাকা লাভ হয়ে থাকে, তাহলে বিক্রয় মূল্য কত হয় বলো, 5 টাকা কেনা দাম আর 1 টাকা লাভের যেটা অংশ সেটা যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 1 হয়ে যাবে 6। তাহলে আমি জিনিসটাকে 5 টাকায় কিনেছি এবং 6 টাকায় কী করেছি, বিক্রি করেছি। আমি পেনের কালারটাকে চেঞ্জ করিনি, ঠিক আছে। আচ্ছা আমি এই জিনিসটাকে 5 টাকায় কিনেছি এবং 6 টাকায় কী করেছি, বিক্রি করেছি। একটু ডিপ কালার নিয়ে নিই একটা, ঠিক আছে। আচ্ছা এইবার এখানে একটা কন্ডিশন রয়েছে, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 13 টাকা বিক্রির দামটা হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে 6 টাকা। কিন্তু এই অঙ্কটাতে বলেছে দুটি বস্তুর বিক্রয় মূল্যটা কিনা সমান। আমরা তো এখানে সমান পাচ্ছি না, এখানে হয়ে গেছে 13, এখানে হয়ে গেছে 6, তাই দুটোকে সমান করব কিভাবে। অঙ্কটাকে একটু ভালো করে মন দিয়ে দেখবে যে কিভাবে অঙ্কটাকে আমি করছি। তাহলে একটাকে দেখতে পাচ্ছি 13 টাকা হয়েছে, একটাকে 6 টাকা হয়েছে। ব্যালেন্স করার জন্য আমরা কি করব, এই দুটোকে সমান করার জন্য কি করব, এর সাথে দেখো এই 13 এবং 6 দুটো পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু, ঠিক আছে, এরা একে অপরে কাটাকুটি যায় না। তাহলে এর সাথে 13 গুণ করে দিই আর এর সাথে 6 গুণ করে দিই, তাহলে 13 6 78 হয়ে যাবে, এখানেও 13 6 78 হয়ে যাবে। এটা হয়ে যাবে কত, 78, 78 হবে কি না, এটাও হয়ে যাবে 78। তাহলে পরে বিক্রয় মূল্য দুটো জিনিসেরই সমান হয়ে গেল, কারণ এটা আমাদের কি, এটা আমাদের এসপি বা সেলিং প্রাইস। তাহলে এর বিক্রয় মূল্য দুটো আমাদের এই অঙ্কের শর্ত অনুসারে সমান হয়ে গেছে। এরপরে এই যে আমরা এখানে 6 এবং 13 গুণ করেছি, 6-এর সাথে 13 আর 13-এর সাথে 6 গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য কি করব, আমরা এর পাশের সাথেও কত গুণ করব, এই পাশে যত দিয়ে গুণ করেছি এই পাশে ঠিক তত দিয়েই গুণ করব। কত সেটা, 6, আর এখানে কত, 13। তাহলে দেখো এদিকে এবার টোটাল সিপি কত হলো আমরা বের করি, 10 6 কত, 60, আর 13 পাচ্ছে 65। তাহলে 60 আর 65 যোগ করলে কত হচ্ছে, 125 টাকা বলতে পারি আমরা, 125 ইউনিট বলতে পারি, 125 বলতে পারি, যা কিছু, ঠিক আছে। আর এই 78 দুগুণ কত হবে, 156। তাহলে সরাসরি আমরা লাভ করছি কত, সরাসরি লাভ করছি আমরা 31 টাকা। আচ্ছা এই 31 টাকাটা কার উপরে লাভ করছি, 125 টাকার উপরে, কারণ কেনা দামের উপরেই তো আমরা লাভ করে থাকি, তাই তো। তাহলে 31 টাকাটা লাভ করছি আমরা এখানটায় 125 টাকার উপরে। আমি পার্সেন্টেজ বের করার জন্য কী করবো, এর সাথে 100 গুণ করে দেবো, তাহলে পরে 25 4 100 আর 25 5 125, ঠিক আছে। এবার দেখো 125 হলো। একটা জিনিস, নিচে এখানে আছে 5 আর এখানে আছে, আচ্ছা যেখানে যা কিছু আছে নিচে 5 আছে, আমি এখানে 2 গুণ করেছি কেন, তোমরা বলো একটা জিনিসকে 5 দিয়ে ভাগ করা সহজ নাকি 10 দিয়ে ভাগ করা সহজ, বলো তোমরা সবাই বলবে 10 দিয়ে ভাগ করা সহজ, তাই তো, শুধু এক ঘর পর দশমিক বসিয়ে দাও, তাই তো। তাহলে পরে নিচে আমি কি করেছি, এই 10 বানানোর জন্য একে 5 দিয়ে গুণ করেছি। এই জিনিসগুলো নিয়ে, এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে তোমাকে পরীক্ষার খাতায় একটু এগিয়ে নিয়ে যাবে। এই একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়ে তোমাদের যদি টোটাল ক্যালকুলেশনের উপরে তোমরা 2 মিনিট বাঁচাতে পারো, সেই 2 মিনিটে তোমরা অনেকগুলো জিকে করতে পারবে, কিংবা 1 2 নম্বরে আরও বেশি ম্যাথ করতে পারবে, যার উপরে তুমি অনেকটা বাকিদের থেকে এগিয়ে যাবে। যা হোক, 5 2 10 হয়েছে। উপরেও ব্যালেন্স করার জন্য এই যে ব্যালেন্স সিস্টেমটা, ব্যালেন্স করে করে অঙ্কগ্রহণ করা, এইগুলো তুমি যদি শিখতে পারো একবার, প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে, কারণ এখন দেখো আমরা যদি মাধ্যমিকের মতো করে অঙ্ক করি, উত্তরও আসবে, নম্বরও আমরা পাবোই, এবং নম্বর আমরা একই পাবো, তার বেশি কিন্তু পাবো না। যদি কোনো একটা প্রশ্নে 1 নম্বরই ধার্য করা হয় তাহলেও কিন্তু 1 নম্বরই পাবো, কিন্তু আমরা সময়টা অনেকটা বেশি নিয়ে ফেলবো। আর এই
সময়গুলো বাঁচাতে গিয়েই যদি ছোট ছোট এই ব্যাপারগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অঙ্কের মধ্যে, তাহলে পরে কিন্তু অনেক অঙ্কটার সময়টা অনেকটাই কম লেগে যাবে। তাই দেখো 5 দুগুণ 10, এখানে ব্যালেন্স করার জন্য কি করেছি আমি, 4-এর সাথে 2 গুণ করেছি, তাহলে 8 হয়ে গেছে। আচ্ছা, 8 আর 31 গুণ করলে কত হচ্ছে, দেখো 8 একে 8 আর 8 তিনে 24 আর 5 দুগুণ 10 হয়, তো 10-এর পরে 1 ঘর পর দশমিক, আমি কি বললাম যে 1 ঘর পর 1 ঘর পর দশমিক নিতে হবে, তাহলে পরে এই 248-এর 1 ঘর পরে আমি দশমিক নিয়ে নিয়েছি। তাহলে কত হয়ে গেছে, 24.8%। এবার তোমরা বলবে যে এইটাকে যদি আমরা ক্রমিক, ওই লাভটা আছে মানে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, এই সূত্রটা ধরে করি, তাহলে কি হবে না? আসলে এই সূত্রটা বোঝানোর জন্যই আমি এই অঙ্কটা করিনি। আমি যেই এই সমস্ত অঙ্কটা করেছি, এই যে এত এখানে বুঝিয়েছি অঙ্কটা এরমভাবে, এর পিছনে অনেকটা কারণ আছে। এই জিনিসগুলো আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করব সেটা আমরা পরবর্তী কেসে, এটা কিন্তু ক্রমিক লাভ নয়, ক্রমিক পার্সেন্টেজ হারে লাভ নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো বস্তু বিক্রয় মূল্য সমান বলেছিল, তো এই সমস্ত অঙ্কটা যে আমরা করলাম, এটা কিন্তু পরের স্লাইডে যে সমস্ত অঙ্কগুলো আসবে সেখানটা আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এই পদ্ধতিটার গুরুত্বটা কতটা রয়েছে, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে আরেকটা কি পয়েন্টস রয়েছে, তারপরে আমরা অঙ্কগুলো নিয়ে চলে আসবো। সেটা কি, যদি কোনো বস্তুর কেনার পরে তার উপরে এক্সট্রা মডিফিকেশন বা সেটার হচ্ছে যাতায়াত ভাড়া বা মেরামত করতে কোনো টাকা খরচ করা হয়, তাহলে সেই টাকা কিন্তু সিপি বা ক্রয় মূল্যের মধ্যেই ধরা হবে, ঠিক আছে? মানে ধরুন একটি গাড়ির দাম 1 লাখ টাকা, তুমি একটা গাড়ি কিনতে গেলে বা একটা বস্তু কিনতে গেলে সেটা 1 লাখ টাকা দিয়ে কিনলে, এবার সেটাকে বাড়িতে নিয়ে আসতে তোমার ভাড়া পড়লো ধরে নাও যে 1,000 টাকা, আর সেটাকে তুমি একটা দোকানে এসে মডিফিকেশন করলে বা কিছু নতুনত্ব তুমি করলে, সেটা খরচা পড়ে গেল তোমার কত, 5,000 টাকা। তাহলে টোটাল কস্ট কত পড়লো এই গাড়িটাকে কিনতে, 1 লাখ টাকা তো আমার পিওর গাড়িটার দাম, আর 1,000 টাকা হচ্ছে আমার ভাড়া, আর 5,000 টাকা মডিফিকেশন, মানে আমার গাড়িটার কিন্তু দাম পড়ে গেল কত, 1,06,000 টাকা, ঠিক আছে? 1,06,000 টাকা। আচ্ছা, এখানে ভুল লিখেছি, 1,06,000 টাকা, তাই না? ঠিক আছে, 1,06,000 টাকা। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে আমরা কি জানলাম, যে যে কোনো বস্তু যখন কিনবো তার সাথে সাথে পার্শ্ববর্তী যে সমস্ত খরচাগুলো আমাদের হবে সেগুলো সব এই কেনা দাম হিসেবেই ধরা হবে। কারণ এরকম ধরনের কিন্তু অঙ্ক তোমাদের থাকবে, যে একটি গাড়ি এত টাকায় কেনা হলো, তারপরে তার পেছনে এত টাকা খরচ করা হলো, তারপরে এত পার্সেন্ট লাভ করতে গেলে পরে কত টাকায় বিক্রি করতে হবে, এই ধরনের অঙ্ক তোমরা পাবে, অনেকবার এসছে এই অঙ্কগুলো। আচ্ছা, দেখি নেক্সট স্লাইডে যাই। দেখো প্রথম অঙ্কটায় চলে এসেছি আমরা, সেটা কি বলেছে, খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব অঙ্কগুলো, ঠিক আছে? একজন দোকানদার একটি বস্তুকে 400 টাকায় কিনেছে ও 320 টাকায় বিক্রি করেছে, দোকানদারের ক্ষতির শতাংশ কত? আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সিপি আমাদের কত আর এসপি আমাদের কত। সিপি কত, 400 টাকা, আর এসপি কত, 320 টাকা। তোমরাই বলো আমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি কি না, তাই তো? তাহলে পরে যেহেতু বেশি দামে কিনে কম দামে বিক্রি করে ফেলেছি, তাহলে এখানটায় লস হবে, এটাই স্বাভাবিক, তাই তো? আচ্ছা, কত টাকা লস হবে, আমরা সিপি থেকে যদি আমরা এসপিটাকে বাদ দিয়ে দিই, তাহলে পরে কত, সরাসরি 80 টাকা আমি দেখতে পাচ্ছি কি হয়েছে, আমার লস হয়েছে। এবার কি চেয়েছে, দোকানদারের ক্ষতির পার্সেন্টেজ কত বা ক্ষতির শতাংশ কত। আমাদের প্রফিট বা লস, এই পার্সেন্টেজটা একটু আগে যখন আমরা করলাম, এই যেখানে করলাম, তখন কি করেছি দেখো, প্রফিটটাকে উপরে রেখেছি, সিপিটাকে নিচে রেখেছি, মানে সিপির উপরেই প্রফিট হবে। আচ্ছা, নেক্সট স্লাইডেও লসটাকে উপরে রেখেছি, সিপিটাকে আমরা নিচে রেখেছি, মানে এই লস হলে পরেও সেটা সিপির উপরেই হবে, ঠিক আছে? তাহলে পরেই আমাদের লস কত, 80 টাকা, কত টাকার উপরে, 400 টাকায় কিনেছিলাম, এটা তো আমাদের সিপি, তাহলে এখানে 400 টাকা। আর পার্সেন্টেজ বের করার জন্য পার্সেন্টেজ চেয়েছে, তাহলে পার্সেন্টেজ বের করার জন্য আমরা কী করবো, 100 দিয়ে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করে ফেলবো। এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, 4
20-তে হবে 80। তাহলে উত্তর কত আসলো আমাদের? 20%, তাই তো? অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। এরপরে যাওয়া যাক 2 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে, শীতল একটি বস্তুকে 327 টাকায় বিক্রি করলেই 28% ক্ষতি হয়, বস্তুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তোমরা দেখো এই শীতল নামের একটি মেয়ে আছে, এটা অ্যাকচুয়ালি এটা আরআরবির সম্ভবত এনটিপিসি কিংবা গ্রুপ ডির প্রশ্ন। ঠিক আছে, বলেছে শীতল যদি একটি বস্তুকে 327 টাকায় বিক্রি করত, তারপরে 28% ক্ষতি হতো, মানে এই দামে বিক্রি করলে যদি তার ক্ষতি হয়ে যায়, তার মানে বেশি দামে সে কিনেছে, তাই তো? বেশি দামে কিনে নিয়ে এই 327 টাকায় বিক্রি করছে জন্যই তার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এটা আমাদেরকে মাথায় ঢোকাতে হবে যে কেনা দামের থেকে বিক্রির মূল্য কম হলে পরে সেটা হবে ক্ষতি, আর কেনা দামের থেকে যদি আমরা বেশি দামে বিক্রি করতে পারি তাহলে সেখানে আমাদের হবে লাভ। তাই এখানে বলেছে এটা কি ক্ষতি হয়েছে। কত কত কি বলেছে? বস্তুটির ক্রয় মূল্য কত হবে, তাই তো? দেখা যাক। তাহলে পরে 100, আমরা কি জানি সিপি সবসময় কত হয়? সিপি হয় আমাদের 100%। আচ্ছা, এখানটাই ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে 28%। তাহলে পরে আমাদের জিনিসটা বিক্রি হয়েছে কত পার্সেন্টেজে? জিনিসটা বিক্রি হয়েছে 72%, তাই তো? 72% জিনিসটাকে আমি বিক্রি করেছি। হ্যাঁ, 28% যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে 28 বাদ দিলে 72 পড়ে থাকে। এই 72% সমান সমান আমরা বলতে পারি 327 টাকা, তাই তো? আর জিনিসটার অ্যাকচুয়াল ভ্যালু কত আমার? 100%। আমাদের 100%-এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি। তাহলে আমি বলতে পারি 327 টাকা কত টাকার সমান? এটা হচ্ছে 72%-এর সমান। তাহলে আমাকে অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হবে কত? 100%-এর, তাই না? তাহলে পরে কত হবে? ঠিক আছে, তাহলে পরে আচ্ছা, এটাকে আমরা কাটাকুটি করব না, কেন? কারণ এখানে 100 আছে, 100 দিয়ে এটাকে গুণ করতে সহজ হবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে একটু করে আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো সাথে ওয়াকেবল হয়ে যাব। ঠিক আছে, তাহলে 72 দিয়ে আমি কত 3, 2, 7 আর এই 100 দুটো শূন্য মানে 0 0 যোগ করে দেবো, তাই তো? তাহলে কথা হবে এখানে অপশানগুলো তুমি দেখে লক্ষ্য করলে পরে দেখতে পাবে প্রথমের দিকে কিন্তু প্রত্যেকটাতেই 4 এবং 5 আছে, মানে প্রথমবারে আমরা 4 বার দেব এবং দ্বিতীয়বারে আমরা কত দেব? 5 বার দেব। তাহলে 4 দুগুণ হয়ে যাচ্ছে 8, আর 4 সাথে 28 মানে 288। 288 যদি আমরা 327 থেকে বাদ দিই তাহলে কত পড়ে থাকছে? 8 কত দিলে 17 হবে? 9 দিলে পরে হাই থাকলো 1, 8 আর 9, 10, 11, 12, তাই তো? 3 দিলে পরে। আচ্ছা, এখান থেকে নেমে যাবে একটা শূন্য। তাহলে এবার 5 বার দিই। 5 বার দিলে কত হচ্ছে? 5 দুগুণ 10-এর শূন্য, হাই থাকলো 1, 5 7-এ 35, আর একটা 36, 360। তাহলে পরে এখান থেকে বিয়োগ করলে কত আসছে? 30 আসছে। আচ্ছা, এবার এই জিরোটা নেমে যাবে এখানটাতে, তাই কি না? কত হচ্ছে? 300। আবার 4 বার দেবো, তবে কি 288 হবে? কারণ 5 বার দিলে কত হয়ে যাবে? 360 হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এখানে কতবার দেবো? 4 বার দেবো। 4 বার দিলে হবে 288। 288, আচ্ছা বিয়োগ করবো এখান থেকে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি, দেখো কত আছে এখানে? 454। আমাদের প্রত্যেকটা অপশানে কিন্তু এইটুকু জায়গাতে আলাদা আছে। এখানেই একমাত্র এই এ নাম্বার অপশানে কত আছে? 454, তাই তো? তাহলে পরে আর বাকি অঙ্কটাকে আমরা করব না, এই এ নাম্বারটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বাকি ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ যেহেতু মিলে গেছে। ঠিক আছে, এককের ঘরে দেখি, নেক্সট অঙ্কে চলে যাই। একটি বস্তুকে 150% লাভে বিক্রয় করা হয়, তবে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কী হবে? এই ধরনের অঙ্কের কি পয়েন্টসগুলো আমি একটু আগেই বললাম, তাই তো? দেখো, এই ধরনের অঙ্কের কি পয়েন্টসগুলো আমি শুরুতেই বলেছি। এই জন্য কি বলেছে, যদি একটি বস্তুকে 150% লাভে বিক্রয় করা হয়, মানে যদি জিনিসটার দাম হয় কত? 100%, তাহলে 100% লাভই হয়েছে। তার মানে কত? 100% যদি লাভ হয়ে থাকে তাহলে সেলিং প্রাইস কত হবে? লাভ প্লাস সিপি, সিপি মানে কেনা দাম আর লাভ সব মোট যোগ করলে কত হচ্ছে? 150, আর এখানে 100 যোগ করলে পরে 250 কিনা তুমি বলো আমাকে। তোমরা বলো যে যদি আমার একটা জিনিস 100 টাকায় কিনি
আর 150 টাকা লাভ করি, তাহলে জিনিসটাকে আমি বিক্রি করেছি কত টাকায়? এই 100 আর 150 যোগ করলে কত হচ্ছে? 250 টাকা বিক্রি করেছি কি না? তাই তো? তো এখানে তাই করলাম আমি। অনুপাতটা কি করেছি দেখো, এই 100 সাথে 250 আমি অনুপাতে নিয়ে এসেছি। তাহলে এইটাকে আমি ছোট করতে পারি, এটা তো বলেছে নাকি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত চেয়েছে, তাহলে ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য আমার এটা, তাই না? অনুপাত করলে কি হচ্ছে? 50 দুগুণ 100, আর 50 পাচ্ছে হচ্ছে 250, তাহলে 2:5, এই নম্বরটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারছি তো? আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, এক ব্যক্তির 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, মানে সিপি কত হয় আমাদের সবসময়? সিপি হয় আমাদের 100%। আর এখানে কি বলেছে? 10% লাভ হয়েছে, মানে বিক্রয় মূল্য কত আমার? 110%, তাই তো? সেটা কত বলেছে? টাকার ভ্যালুতে কত সেটা? 330 টাকা। তাহলে আমি বলতে পারি যে 110%-এরই ভ্যালু কত? 330 টাকা, তাই তো? 330 টাকা। এবার বলছে কত টাকায় বিক্রি করলে পরে তার 15% লাভ হবে। তাহলে এটা 110% ভ্যালু, আমাকে বের করতে হবে কত? 115%-এর ভ্যালু, তাই তো? যেহেতু এর এই 15%টা লাভ হবে, এখানে লস বলতো, তাহলে আমি 100 থেকে বাদ দিয়ে 15 বাদ দিয়ে 85%-এর ভ্যালু বের করতাম। কিন্তু এখানে কি বলেছে? 15% লাভ, মানে 115%, মানে এর সাথে 15% যুক্ত হয়ে যাবে, তাই তো? লাভ পার্সেন্ট, প্রফিট পার্সেন্টেজটা যুক্ত হয়ে যাবে। তারপরে 115%-এর ভ্যালু আমাকে বের করতে হবে। দেখো, এর সাথে এটা কত গুণ করা আছে? 330টা, দেখো 3 গুণ করা আছে, কারণ 11 3 33 হয়। তাহলে এখানেও আমরা কি করব? এই 115 সাথে 3 গুণ করব। তাহলে পরে 15 দিনে কত হবে? 45, তাহলে 345 ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? এই বি নম্বরটা হয়ে যাবে না সঠিক উত্তর। তাহলে পরে 330 টাকায় একটি বই কিনে 10% লাভ হলেই 15% লাভ করতে গেলে পরে আমাকে 345 টাকায় সেই বইটাকে বিক্রি করতে হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাওয়া যাক। একজন দোকানদারের 360 টাকায় একটি বস্তু বিক্রয় করলে পরে 10% ক্ষতি হয়, 30% লাভ করতে চাইলে বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে? আবার ওই একইভাবে, ঠিক আছে? সিপি কত আমার, এসপি কত সেটা বের করতে হবে। আমাকে কি বলেছে? 360 টাকায় একটি বস্তু বিক্রয় করলে পরে 10% ক্ষতি হচ্ছে, মানে সিপি যদি আমার 100% হয়, তাহলে এসপি কত আমার? 10% ক্ষতি, তাই তো? তারপর কত হচ্ছে? 90%। বিক্রয় মূল্য কত তাহলে মানে আমার? 90%। এই 90%-এর কি বলেছে? যে 360 টাকায় বিক্রি করলে পরে 10% ক্ষতি হয়, তবে 90% টাকায় বিক্রি করে। আর যার ভ্যালু টাকায় কত দেওয়া আছে এখানটায়? 360 টাকায়, এই দামে তো বিক্রি করেছে। এখানে পরিষ্কার বলেছে, দেখো, যে একজন দোকানদারের 360 টাকায় একটি বস্তু বিক্রয় করলে, তাহলে 360 টাকায় ও বিক্রি করেছে। এবার কি বলেছে? যে 30% লাভ করতে চাইলে পরে, তাহলে 30% এখানে আমরা যোগ করে দেবো আগের মতো, তাই না? তাহলে কত হয়ে যাবে? 130%-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাই 90%-এর ভ্যালু দেওয়া আছে, কত গুণ করা আছে? এর সাথে 4 গুণ করা আছে, তাই 9 4 হচ্ছে 36, 360 টাকা, তাই না? তাহলে 130-এর সাথে আমরা কি করব? 4 গুণ করে দেবো। 13 4 কত হয়? 13 4 হয় 52, এই যে 520, তাহলে 520 টাকায় জিনিসটি বিক্রি করতে হবে, যাতে কিনা আমার 30% লাভ হয়, ঠিক আছে? ঠিক আছে, এর পরের অঙ্কে যাওয়া যাক। অঙ্কগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। অঙ্কর এই চ্যানেলটিকে, এই অঙ্কের যে আজকে ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু এই ক্লাসটাই প্রথম হচ্ছে এই চ্যানেলে, ঠিক আছে? যদি, আর চ্যানেলের দেখতেই পাচ্ছ একদমই নতুন চ্যানেল, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই চ্যানেলে লাইক বা শেয়ার করলে পরে টাকা পয়সা তো কোনো ব্যাপার নেই এখন। আমি উৎসাহ পাবো যাতে পরবর্তী ক্লাসগুলো আমি এইভাবে করে নিয়ে আসতে পারি তোমাদের কাছে, ঠিক আছে? তাহলে দেখি, অঙ্কে চলে যাওয়া যাক। একটি বস্তু বিক্রি করার সময় 7% লাভ ও 6% ক্ষতির মাঝের অন্তর 104 টাকা। তার মানে এখানে প্রফিট এবং লস, তাই তো? প্রফিট কত আর লস কত? প্রফিট আমার 7%,
তাহলে 100 টাকা যদি জিনিসটা কিনে থাকি আর 7% প্রফিট করি, তাহলে এর এসপি কত হয়ে যাচ্ছে? এর এসপি হয়ে যাচ্ছে 107%। আর এই লস কত হচ্ছে? 6% লস হচ্ছে। তারপরে এখানে এসপি কত হয়ে যাচ্ছে? এখানে এসপি হয়ে যাচ্ছে আমাদের 100 থেকে 6 বাদ, তার মানে 94%, তাই তো? 94%। তাহলে পরে এই 107% আর 94% এর মাঝে কত পার্সেন্টের অন্তর, কত পার্সেন্টের ডিফারেন্স রয়েছে বলো? আমরা দেখতে পাচ্ছি 94 থেকে 107 যেতে হলে পরে আমাদেরকে যোগ করতে হবে কত? 13, তাই তো? 13 যোগ করতে হবে। আর 107 থেকে 94 বাদ দিলে পরে 13, তাই তো হচ্ছে? কারণ 4 আর 6 দিলে পরে হবে হচ্ছে 100, আচ্ছা আর 7 দিলে পরে হবে 13, ঠিক আছে। তাহলে 13%-এর আমার ডিফারেন্স টোটাল এই লাভ এবং লসের মধ্যে, টোটাল 13%-এর ডিফারেন্স, যেটা টাকার ভ্যালুতে কত? 104 টাকা। তাহলে 13%-এর ভ্যালু আমি কত বলতে পারি? 13%-এর ভ্যালু বলতে পারি 104 টাকা। আচ্ছা দেখো, তাহলে এখানে কত গুণ করা আছে? ঠিক একইভাবে অঙ্ক আমরা বেশি বড় করে করব না। আমাদের অঙ্ক তো যত নাম্বার ধার্য, আমরা যত বড়ই করেই করি না কেন তত নাম্বারই আমরা কিন্তু পাবো অঙ্কটা সলভ করতে পারলে পরে। তো আমাদের উদ্দেশ্য হবে অঙ্কর সঠিক উত্তর বের করা সঠিকভাবে এবং একদম অল্প সময়ে। তাহলে এই প্রসেসগুলো আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে 13%-এর ভ্যালু যদি 104 টাকা হয়, তাহলে কত গুণ করা আছে বলো? আমরা জানি 3-এর সাথে 8 গুণ করলে পরে লাস্টে 4 আছে, তাই তো? তাহলে পরে 13 8 কত? 104। তাহলে কত গুণ করা আছে? 8 গুণ করা আছে। এবার কি চেয়েছে? আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? আমাদের সিপি সমান সমান কত জানি আমরা? সিপি সবসময় আমরা কত জানি? যে 100% হয়, তাই তো? সিপি 100% হলে পরে এই 13%-এর ভ্যালু যদি 104 টাকা হয়, এর সাথে 8 গুণ করা আছে, তাহলে সিপির সাথে আমরা কত গুণ করব? 8 গুণ করব, ঠিক আছে? তাহলে কত আসবে? 800 টাকা, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। আচ্ছা, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই ধরনের অঙ্কগুলো আমাদের ডাব্লিউপি কেপিতে যে কতবার এসছে সেটা তোমরা জানো, ঠিক আছে? যে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে পরে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? কি করব আমরা? আচ্ছা, এখানে একটা জিনিস বারবার করে আমরা মাথায় ঢোকাবো, যে যার উপরে চাইবে, ঠিক আছে, সেটাকেই আমরা নিচে রাখবো। হ্যাঁ, তার মানে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে মানে বিক্রয় মূল্যটাকেই আমরা 100% ধরবো, ঠিক আছে? বা 100 টাকা ধরবো। ক্লিয়ার? আচ্ছা, এই 100%-এর মধ্যে কী হয়েছে? 20% লাভ হয়েছে মানে, আচ্ছা তোমরা একটা আমাকে কথা বলো, বিক্রয় মূল্যর মধ্যেই আমাদের লাভ ঢুকে থাকে কিনা বলো তো? যদি আমি একটা জিনিসকে 100 টাকায় বা 100%-এ কিনি আর 20% লাভ করি, তাহলে টোটাল জিনিসটার দাম কত পড়ে গেল? 120 টাকা। তাহলে 120 টাকায় আমাকে বিক্রি করলে পরে তবেই তো আমার 20 টাকা লাভ হবে। তার মানে সেলিং প্রাইজের মধ্যেই আমার কি ঢুকে আছে? প্রফিটটা ঢুকে আছে। তাহলে পরে এখানে কি বলেছে? 20% লাভ হয়েছে, কার উপরে হয়েছে? এটা তো আমরা বের করলাম সিপির উপরে, কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্যের উপরে, তার মানে বিক্রয় মূল্যটাই এখানে 100 টাকা। হ্যাঁ, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি করা আছে? এখানে করা আছে যে ক্রয় মূল্যটা আমার এক্স টাকা প্লাস বিক্রয় মূল্য কত আমার? 20%, ঠিক আছে? 20% ইজ ইকুয়াল টু কত? 100%। তাহলে পরে এক্সের ভ্যালু কত হয়ে গেল, বা ক্রয় মূল্যের ভ্যালু কত হয়ে গেল বলো? 100 থেকে 20 বাদ দিলে পরে হচ্ছে 80%। তাহলে এক্সের ভ্যালু কত, বা সিপি কত আমাদের? ক্রয় মূল্য কত? 80 টাকা। এবার কি বলেছে? যে ক্রয় মূল্যের ওপরে লাভের হার কত? তাহলে 80 টাকার উপরে লাভের হার কত? এই 20 টাকায় তো টোটালি লাভ হয়েছে, কারণ উনি একটা জিনিস, এই জিনিসটাকে 80 টাকায় কিনেছেন এবং 20 টাকা লাভ করেছেন, তাতে তার দাম হয়েছে কত? জিনিসটা বিক্রি করার সময় দাম হয়েছে 100 টাকা। এই 100 টাকার মধ্যেই মানে এই বিক্রয় মূল্য, এটা এই বিক্রয় মূল্যের উপরেই 20 টাকা লাভ বা 20% লাভ। তাহলে 80 টাকা বা 80% আমার ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যের উপরে এই 20% লাভ বা 20 টাকা আমার লাভ হয়েছে এখানটাতে।
তাহলে ক্রয় মূল্যের উপরে সেটা কত? এবার এখানে ছিল বিক্রয় মূল্যের উপরে, এটা কি ক্রয় মূল্যের উপরে বের করতে বলেছে। তাহলে ক্রয় মূল্যের উপরে বের করলাম, 100 দিয়ে গুণ করব কী করার জন্য? পার্সেন্টেজ বের করার জন্য। এই শূন্য এই শূন্য কেটে দিই, ঠিক আছে। আচ্ছা সরি, এটা করব না, আমরা একটা কাজ করি, এটাকে 80 রেখে দিই, এটাকে 100 রেখে দিই, ঠিক আছে। এটা কেটে দিই, তাহলে 2 4 8, 1 4, তাই তো। এবার 4 25 100, তাহলে কত পার্সেন্ট লাভ আমার? ক্রয় মূল্যের উপরে লাভ কত হবে? 25%। আচ্ছা, অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার, তাই তো। 25% লাভ। সামনে দেখি আমাদের এরকম অঙ্ক আমরা আরও পাবো, ঠিক আছে। এটা বিক্রয় মূল্যের উপরে বলেছে, আমরা ক্রয় মূল্যের উপরে পাবো, দেখি। আচ্ছা, এই অঙ্কটা কি বলেছে দেখো, এর আগেরটাতে ছিল হচ্ছে 20% লাভ, কিন্তু এই অঙ্কটায় কি বলেছে যে 20% ক্ষতি, মানে 100 টাকায় বিক্রি করে সেলিং প্রাইস আমার যদি 100 টাকা হয়, তারপরে 20 টাকা আমার কি হয়েছে? লস হয়েছে। তাহলে পরে জিনিসটার ক্রয় মূল্য কত বলো? যদি একটা জিনিসকে 100 টাকায় বিক্রি করে 20 টাকা লস হয়ে থাকে, তাহলে পরে নিশ্চয়ই জিনিসটা আমি 120 টাকায় কিনেছিলাম, তাই কিনা বলো? ঠিক আছে, এবার 120 টাকায় কিনেছিলাম। এবার কি বলেছে যে ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত? ক্ষতি কত টাকা হয়েছে? ক্ষতি কত পার্সেন্ট হয়েছে? 20% হয়েছে, ঠিক আছে। আর ক্রয় মূল্য কত আমার? ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে পরে এই 20 টাকা 120 টাকার উপরে কত? ঠিক আছে, তাহলে কত হচ্ছে পার্সেন্টেজ বের করার জন্য আমরা 100 দিয়ে গুণ করব, এই শূন্য, আচ্ছা এই শূন্য কেটে দিই, 2 6 12, মানে 1/6%। আচ্ছা, 1/6 মানেই কত জানো? 1/6 মানেই 16/2/3। এটা আমি কি করে বললাম? সবসময় মাথায় রাখবেই যে এই সমস্ত অঙ্কগুলো করতে গেলে পরে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত, এই অঙ্কগুলো করতে গেলে পরে ফ্র্যাকশনের ভ্যালুগুলো ধরে যদি আমরা অঙ্কটাকে করতে পারি, তাহলে যে কোনো অঙ্কই খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে। আচ্ছা, এই ফ্র্যাকশন ভ্যালুগুলো আমি কয়েকটা বলে দিচ্ছি, তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে সব সময়ের জন্য, কারণ যদি আমরা এগুলোকে মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু অঙ্কটা করা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। সেটা কত? 1/2, এটা মানে কত পার্সেন্ট বলো? সবাই জানি আমরা কত পার্সেন্ট। 1/2 মানে 1/2 মানে হাফ কিনা, তাহলে 1/2 এর আমাদের ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে? 50%, ঠিক আছে। তাহলে 1/2 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 50%। আচ্ছা, তারপরে 1/3 যদি বলে, যদি কখনো 1/3 বেরোয়, তাহলে কি বুঝে যাব? 1/3 মানেই আমাদের 33/1/3%, ঠিক আছে। এরপরে 1/4 মানে 1/4 এর ফ্র্যাকশন পার্সেন্টেজ ভ্যালু কত? 25%। আচ্ছা, 1/5 মানে এটাও আমরা জানি কত? 20%। আচ্ছা, 1/6 মানে এই দেখো এখানে বের করেছি কত? 16/2/3%, ঠিক আছে। এরপরে 1/7 মানে কত? এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে যাতে অঙ্কগ্রহণ করতে আমাদের অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে। 14/2/7%, ঠিক আছে। এরপরে আচ্ছা এদিকে করি, ঠিক আছে। 1/8 মানে কত বলো? দেখো এইটার অর্ধেক কিনা বলো? 1/4 এর অর্ধেক কিনা 1/8, তাহলে কত হবে? 1/8 এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে 12/1/2, মানে 1/4 এর অর্ধেক কত? 12/1/2। আচ্ছা, এরপরে 1/9 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/9 এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে 11/1/9। অনেক অঙ্কের এই উত্তরটা হয়ে থাকে 11/1/9। আর 1/10 পর্যন্ত জেনে নিই আমরা আজকে। তাহলে 1/10 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10 এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 10%, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে তোমরা খাতায় তুলে নেবে অ্যাজ এ নোট হিসেবে এবং বারবার করে মুখস্থ করতে থাকবে, ঠিক আছে, যাতে করে পরবর্তীতে এই ধরনের অঙ্কগ্রহণ করতে গেলে পরে আমাদেরকে ক্যালকুলেশন না করেই উত্তরটা বের করতে আমরা পারি, ঠিক আছে। এই কয়েকটা ফ্র্যাকশন ভ্যালু আমাদের যদি মুখস্থ রাখতে পারি আমরা,
তাহলে খুব সহজেই আমরা ক্যালকুলেশন না করে উত্তরগুলো মনে রাখতে পারবো। যেমন এখানে 1/6 বেরিয়ে গেল, আমি বললাম যে 16.23%। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাওয়া যাক। ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত? কি বলেছে এখানে দেখো, এখানে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হয়েছে, মানে এখানে ক্রয় মূল্যটা কত? 100 টাকা। আচ্ছা, আমি বারবার করে বলছি, আচ্ছা, যে যা বলবে এখানে বিক্রয় মূল্য বলেছিল, তাই এখানে বিক্রয় মূল্যটা কত? 100 ধরেছি। পরবর্তীতে এখানেও বিক্রয় মূল্য কত বলেছিল? বিক্রয় মূল্যের উপরে করতে বলেছিল, তাই বিক্রয় মূল্য এখানেও কত ধরেছি আমি? দেখো, 100। হ্যাঁ, নেক্সট এখানেও কি বলেছে? ক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে ক্রয় মূল্যকে কত ধরবো আমরা? 100। আর তার উপরে কি হয়েছে? 20% লাভ, মানে 20% লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্যের উপরে, এবার বিক্রয় মূল্যটা কত আমরা জানি। 100% যদি বা 100 টাকা যদি আমাদের কেনা দাম হয়, আর 20% বা 20 টাকা যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা বা পার্সেন্ট। ঠিক আছে, 120 টাকা বা 120%। তাহলে পরেই 100, এবার কি বলেছে? বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত? তার মানে এই টাকাটার উপরে আমার পার্সেন্টেজের এই লাভটা, এর ভ্যালুটা চেয়েছে। তাহলে কি করব আমি? এখানটায় 20 টাকা লাভ হয়েছে, কতর উপরে? এটার উপরে, 120 টাকার উপরে। পার্সেন্টেজ বের করার জন্য কী করব আমি? 100 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা, আবার দেখো এখানে কত বেরিয়ে গেছে? 1/6। তার উত্তর কত হবে তোমরাই বলো? উত্তর কত হবে? ঠিক আগের উত্তরটাই, 16.2%। ঠিক আছে, ক্লিয়ার? যদি এই টাইপের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে তুমি ভিডিওগুলোকে আবার একটু পিছিয়ে পিছিয়ে দেখে নেবে। ঠিক আছে, আশা করা যায় সমস্ত অঙ্কের উত্তরের তোমার সমাধান পেয়ে যাবে এবং বুঝতেও পারবে। না পারলে পরে আমি তবু বলছি, তবুও যদি তোমরা বুঝতে না পারো, আমাকে এই অঙ্কের স্ক্রিনশটটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কোন নাম্বারে করবে? এই যেখানে দেখো নিচে দেওয়া নাম্বারটা দেওয়া আছে, 8001115316, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমি নিশ্চয়ই তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে অঙ্কে যাওয়া যাক। দেখো, এই কি পয়েন্টসটার জন্যই, এই কি পয়েন্টসটা, এই অঙ্কটার জন্যই আমি একটা কি পয়েন্টস বলেছিলাম, এই ধরনের এই টাইপের অঙ্কগ্রহণের জন্য। কি বলেছে এই অঙ্কটা? আমরা পড়ি যে কে একটি গাড়িকে 4.50 লাখ টাকায়, মানে 4,50,000 টাকায় কিনেছে, এবং তার এক্সট্রা যন্ত্রাংশের উপরে, এক্সট্রা যন্ত্রাংশ কি বলেছে? এক্সট্রা যন্ত্রাংশের উপরে 1.25 লাখ টাকা, মানে 1,25,000 টাকা খরচ করেছে। আচ্ছা, এখানে একটা স্পেস হবে। ঠিক আছে, আচ্ছা, খরচ করে কিছুদিন পরেই যদি সে 20% ক্ষতিতে গাড়িটি বিক্রি করে থাকে, তবে বিক্রয় মূল্য কত? তাহলে আমি একটু আগেই বলেছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে, যে এই কি পয়েন্টস আমি বলেছিলাম, যদি কোনো বস্তু কেনার পরে তার উপরে এক্সট্রা মডিফিকেশন ভাড়া বা মেরামত করতে গেলে পরে যে টাকা খরচ হবে, সেই টাকা কিন্তু কার মধ্যে অ্যাড হবে? কেনা দামের মধ্যেই অ্যাড হবে। ঠিক আছে, তাহলে পরেই এখানটায় আমরা দেখতে পাচ্ছি ও গাড়িটাকে কত টাকায় কিনেছিল? কে, এই কে নামের ব্যক্তি গাড়িটাকে কত টাকায় কিনেছিল? 4.50 লাখ, মানে 4,50,000 টাকায় সে গাড়িটাকে কিনেছিল। আর গাড়িটাতে কাজ করেছে কত টাকার? এই দেখো, এক্সট্রা যন্ত্রাংশ বলেছে, তাহলে এখানে কাজ করেছে কত টাকার? 1,25,000 টাকার। তাহলে টোটাল দাম কত হয়ে গেল আমার? 75,000, তাই তো? 5 লক্ষ, তাই তো হচ্ছে 5, হ্যাঁ ঠিক আছে, 5,75,000 টাকা। তার মানে এটা কি হয়ে গেছে? আমার সিপি হয়ে গেছে, বা কেনা দাম হয়েছে। কেনা দাম আমার 5,75,000 টাকা হয়েছে। কিছুদিন পরে সে 20% ক্ষতিতে গাড়িটি বিক্রয় করে থাকে। এখন আমি সেই ফ্র্যাকশন মেথডটাকে কাজে লাগিয়ে অঙ্কটা খুব সহজেই বের করব। কোন ফ্র্যাকশন মেথডটা? এর আগের অঙ্কগুলো করার সময় যে আমি তোমাকে ফ্র্যাকশন মেথডগুলোর কথা বললাম। দেখো, 20% মানেই কত দেওয়া আছে? 1/5। তাই 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? এখানে 20%-এর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে 20% ইজ ইকুয়াল টু 1/5। এই কথাটার অর্থ হলো 5 টাকায়, নিচে কি হয়? সিপিটা হয়, তাই তো? 5 টাকায় কিনলে পরে যদি লাভ হয় তাহলে 1 টাকা লাভ, আর যদি লস হয় তাহলে 1 টাকা লস। সে কি করেছে? সে হচ্ছে 20% ক্ষতি করেছে, মানে লস করেছে।
মানে 5 টাকায় জিনিসটা কিনে নিয়ে সে এখানে 1 টাকা লস করেছে। তাহলে এবার এসপি কত হয়ে গেছে আমার? এসপি হয়ে গেছে কত আমার? 4 টাকা, তাই তো? আমি 5 টাকায় কিনেছিলাম, এটা আমার সিপি, আর 4 টাকায় বিক্রি করেছি, তাই তো বলেছে? এটাই তো চেয়েছে, যে এই 4 টাকার ভ্যালুটা তার মানে চেয়েছে। আমার 5 টাকার ভ্যালুটা দেওয়া আছে কত? এই 5,75,000 টাকা। তাহলে আবার ঠিক একইভাবে 5 সমান সমান, যদি এখানেই করি একেবারে, যদি 5 সমান সমান এটা হয়ে থাকে, তাহলে 4 সমান সমান কত? দেখো 5-এর সাথে এটা কত গুণ করা আছে? 5-এর সাথে 5 একে 5, আচ্ছা ভাগ করে দিই এটাকে, ঠিক আছে? 5 একে 5, 5 একে 5, আর 5 5-এ 25, মানে 115 গুণ করা আছে, তাই না? তাহলে এর সাথে কত গুণ করবো আমরা? 115 গুণ করব। তাহলে 4-এর সাথে 115 গুণ করলে কত হয়? 4 15 হয় 60, মানে 460, 4,60,000 টাকায় আমাকে জিনিসটা বিক্রি করতে হবে। তাহলে পরে কী হবে? 20% লস হবে। এই যে 5 টাকায় কিনেছি, 1 টাকা ক্ষতি হয়েছে এখানটায়, হ্যাঁ, তার মানে 4 টাকায় বিক্রি করেছি, 4 টাকা, তাহলে 5-এর 115 গুণ যদি 5,75,000 টাকা হয়, তাহলে 4-এর 115 গুণ কত হবে? 4,60,000 টাকা। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে পরে অনেক লম্বা হয়ে গেছে, তাই না? আজকেরটা এই পর্যন্তই থাক। এর পরবর্তীতে বাকি অঙ্কগুলো যেগুলো থাকলো 10-এর পর থেকে, সেগুলো আমি পার্ট 2 করে দেবো, ঠিক আছে? আর একটি বিশেষ ঘোষণা, যদি কোনো ভাই বোনেরা তোমরা অফলাইনে পড়তে চাও আমার কাছে, তাহলে পরে ইটাহারে তোমরা সেই কোচিং সেন্টার পেয়ে যাবে। আমাদের উত্তর দিনাজপুর ইটাহার, এখানে এই প্রতিষ্ঠানটি রয়েছে। কোথায় সেটা? সেটা হচ্ছে ইটাহার পোস্ট অফিসের সামনেই লোকনাথ জেরক্স বলে একটা জেরক্স আছে, ঠিক আছে? জিদ্দার জেরক্সের দোকান, সেখানে তোমরা যোগাযোগ করলে পরেই পেয়ে যাবে, কিংবা তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।